জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছে মোর্শেদ মিয়াজি। জুলাই আন্দোলনের সময়ে শেখ হাসিনার ৬৯টি কল রেকর্ড জব্দ করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দেয়া সাক্ষ্যতে একথা জানান বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। সকালে সম্প্রচার সংশ্লিষ্ট কারিগরি ত্রুটি সারিয়ে দেয় দেড় ঘন্টা দেরিতে বেলা ১টার দিকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ সময় জোহা জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে ৬৯টি কল রেকর্ড এবং ৩টি নাম্বারের সিডিআর সংগ্রহ করেছেন তিনি। এর মধ্যে একটি কলে শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের মধ্যে কথোপকথনে নেথাল উইপেন ব্যবহার ও হেলিকপ্টার থেকে সরাসরি গুলির নির্দেশের তথ্য পাওয়া গেছে। আরেকটি অডিওতে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাসুদ কামাল ও শেখ হাসিনার কথোপকথন পাওয়া যায়, যেখানে আন্দোলনকারীদের রাজাকার উপাধি দিয়ে ফাঁসি দেওয়ার কথা বলেন শেখ হাসিনা। সেটিও পরীক্ষা করা হয় সিআইডির ফরেনসিক ল্যাবে। ইন্টারনেট সেবা উনি বন্ধ করে দিয়েছেন, সেইটাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করার চেষ্টা করছেন। আর একটি কাজ করেছেন কি, উনি বলছেন যে আমি বললাম একটা জিনিস পোড়াতে, যা পোড়াতে, ওরা পুড়িয়ে দিল সেতু ভবন। তার মানে আগুন দেওয়ার নির্দেশ উনি দিয়েছেন, কিন্তু ওনার কাঙ্ক্ষিত বিষয়টা না পুড়িয়ে অন্য জিনিস স্থাপনা পোড়ানো হয়েছে। এরপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আন্দোলনের ক্ষেত্রে দুটো ভাগ করেছেন। এক হচ্ছে নাশকতাকারী, উনি ওনাদের ভাষায় যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে, এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলা হয়েছে, ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে। এদিকে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের ৬ মামলা চলছে, যার মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষে নভেম্বরের মধ্যে কয়েকটি মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতির যে মামলা স্থগিতাদেশ আছে তা আপিলের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে ৫ বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুদক। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে যে সুপারিশগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নে সকল দল মোটামুটি সম্মত হয়েছে। এক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই, তবে রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলেই দুদক স্বাধীন হবে বলে মন্তব্য করেন তিনি। যে কার্যক্রম আছে দুর্নীতি দমন এবং প্রতিরোধ, সবগুলো কার্যক্রমে টিআইবি আমাদেরকে সবসময় সহযোগিতা করে আসে। তো দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করা, আরও বেগবান করা এবং আরও কার্যকর করার লক্ষ্যে আমরা পূর্বের ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো আমরা 5 বছর মেয়াদী আজকে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। যে কয়েকটি বিষয় নিয়ে আমরা একমত হয়েছি, সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে গবেষণা ও তথ্য সংগ্রহ ক্ষেত্রে, তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ ক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আমরা চিহ্নিত করার চেষ্টা করব। তারপর ভিত্তি করে আমরা একসাথে যতখানি সম্ভব আমাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে আমরা আমাদের দুর্নীতি প্রতিরোধক এবং দুর্নীতি মূলত প্রতিরোধক এবং প্রতিকারমূলক কার্যক্রমে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। বৈষম্য বিরোধী আন্দোলনে শাহবাগ থানার মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক এমপি সুলাইমান সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। 10 দিনের রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, জুলাই আগস্ট আন্দোলনের সময়ে চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের ওপর এই আসামিদের নেতৃত্বে গুলি ও হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তখন গুলিবিদ্ধ হয়ে নিহত হন জুট ব্যবসায়ী মনির। হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা রয়েছে নিহতের চিহ্নিত করে তাদের এই মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। রিমান্ডে নেওয়ার প্রয়োজন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। কামরুল ইসলামের আইনজীবীরা তার অসুস্থতা ও বয়সের বিবেচনায় রিমান্ড নামঞ্জুরের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন বিচারক।
বাহিনীর সাথে বিমান ও নৌবাহিনী কাজ করবে এবং 1 লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের সব জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বলেন, সীমান্তে মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তৎপর থাকলেও জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। এছাড়া মিয়ানমার থেকে মাদক আসা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকার কথা জানান তিনি। এবার দুর্গাপূজায় পার্শ্ববর্তী দেশের মিডিয়ায় অপপ্রচারের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী। কিছুই ঘটে নাই, কিন্তু মিডিয়ায় চলে আসছে। আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হইতে থাকে। তো এইগুলির ক্ষেত্রে আমাদের সবারই সজাগ থাকতে হবে এবং সবারই এইটা সহযোগিতা করতে হবে। রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে আওয়ামী লীগ সমর্থকরা বিদেশে ডিম ছোড়ার মতো অপকর্ম করছে। এমন কর্মকাণ্ড তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম মাও শিশু হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু আরও বলেন, ডিম ছোড়ার ঘটনায় দূতাবাসের গোয়েন্দা ব্যর্থতা আছে কিনা সেটি নিশ্চিত নয়, তবে যে কোনো গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘটনা ঘটতে পারে, এটি বড় করে দেখার কোনো বিষয় নয়। অনুষ্ঠানে উপস্থিত ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি হাসপাতালে সরকার প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করলেও অনিয়ম দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পায় না। বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানো হবে। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে কিছু করার নাই। গণতন্ত্রে বিশ্বাস করি না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংস। আওয়ামী লীগের দুর্নীতির বিচার হলে এবং অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখালে নিউ ইয়র্কে ফ্যাসিবাদের দোসররা হামলা করার সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বিচার হচ্ছে না বলেই দেশে বিদেশে আওয়ামী লীগ ও তার দোসররা নামার সুযোগ পাচ্ছে। এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। আওয়ামী লীগের সাথে কোনো আঁতাত নেই। যারা দলটিকে সহযোগিতা করছে তাদের খোলস থেকে বের হতে দেওয়া যাবে না বলে সতর্ক করেন তিনি। এদিকে নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে হেনস্থার বিষয়টিকে ইউটিউবে বানানো ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগের পুলিশ নেই, ছাত্রলীগ নেই, হেলমেটধারীরা নেই, তাহলে এই 1 বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে। কেনই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এটা তো জনগণ জানতে চায়। আপনাদের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে। আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলে আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। ভারতীয় পত্রিকা এই সময়ে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাক্ষাৎকার ডাহা, মিথ্যা ও মনগড়া বলে বিবৃতি দিয়েছে বিএনপি। বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি বিএনপি মহাসচিব। উদ্দেশ্য প্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। উল্লেখিত বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতা কর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বেসরকারি গবেষণা সংস্থা ইনোভেশন এর জরিপে বলছে, আগামী নির্বাচনে 41.3% ভোটার বিএনপিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর জামাতকে ভোট দিবে 30.3 এবং এনসিপিকে দেবে 4.1% ভোটার।
এছাড়া নির্বাচনের সুযোগ পেলে আওয়ামী লীগ পাবে 18.8% ভোটারের সমর্থন। তবে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকলে সেই ভোটগুলো যেতে পারে বিএনপির বাক্সে। সারা দেশের মোট 1413 জন ভোটারের মতামতের ভিত্তিতে তৈরি হয়েছে এই জরিপ। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল আর্কাইভ অডিটোরিয়ামে জরিপের তথ্য তুলে ধরা হয়। জরিপে অংশগ্রহণকারীদের 39.1% মানুষ মনে করে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে, আর 28.1% মানুষ মনে করে সরকার গঠন করবে জামায়াত। জরিপে আরও বলা হয়, গত 6 মাসে আওয়ামী লীগের সমর্থন কিছুটা বেড়েছে, তবে বিএনপি ও জামায়াতের সমর্থন সামান্য কমেছে। বিএনপি এগিয়ে আছে 6 বিভাগে, জামায়াত এগিয়ে আছে রংপুর এবং আওয়ামী লীগ এগিয়ে বরিশালে। জরিপ অনুযায়ী অন্যান্য দলের তুলনায় ভোটাররা জামায়াতের রাজনৈতিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট। বিশেষ করে তরুণ ও শিক্ষিত ভোটারদের কাছে জামায়াতের গ্রহণযোগ্যতা বেশি। এদিকে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে সমানুপাতে বিভক্ত ভোটাররা। আগামী নির্বাচনে দলীয় প্রতীকে 14.7% এবং প্রার্থীর যোগ্যতাকে বিবেচনায় রেখে ভোট দেবেন 65.5% ভোটার। তবে সিদ্ধান্তহীনতায় থাকা অনেকেই নির্বাচনের আগে পরিবেশ বুঝে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন বলেও জানান জরিপকারীরা। জামাত এবং বিএনপি অপরিবর্তিত মোটামুটি ভাবে, কারণ স্ট্যাটিস্টিক্যালি আমরা 1%টাকে ধরি না, এটা আমরা বলি যে অপরিবর্তিত, কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগেরটা প্রায় 4.8% বেড়ে গিয়েছে রিভিলড ভোটার্স এর মধ্যে, যারা ভোটের সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন ভোট কাকে দিবে। তাদের মধ্যে আওয়ামী লীগের ভোট 4.8% বেড়েছে। জাতিসংঘে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি নেদারল্যান্ডসের রানি ও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, আগামী বছরের 15 ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। 80তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের দ্বিতীয় দিন উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে অংশ নেন বিশ্বের শীর্ষ নেতা ও রাষ্ট্রপ্রধানরা। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এই অধিবেশনের মূল বিষয়। পরে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যেখানে বাংলাদেশের রপ্তানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো নিয়ে আলোচনা হয়। পরে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সাথে আলোচনায় আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ও ডিজিটাল ফাইন্যান্সের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। রাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে রিসেপশনে যোগদান করে নৈশভোজে অংশ নেন ডক্টর ইউনূস। প্রফেসর ইউনূস তার সারা জীবনই মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন, সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন। উনি মিটিংয়ে জানিয়েছেন যে কিভাবে বাংলাদেশে ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য এই গভর্নমেন্ট কি কি কাজ করছে এবং সামনে আরো কি কি পদক্ষেপ নেবে। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে 7 কর্মদিবস পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 1টার দিকে বৈঠক শেষে 7 কার্যদিবস পর্যন্ত কর্মদিবস স্থগিত করে ঘোষণা দেন তারা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এর আগে কর্মসূচির কারণে সকাল থেকেই বন্ধ হয়ে যায় ক্লাস, পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম। কর্মসূচির সমর্থনে গেল 3 দিনের মতো ক্যাম্পাসে বসে অলস সময় কাটান শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। অন্যদিকে শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করে ছাত্র শিবির। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। এ সময় রাকসু নির্বাচনের স্বার্থে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
এক পর্যায়ে দুপুর 1টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন কর্মকর্তা কর্মচারীরা। তবে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এ ধরনের কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে না নির্বাচনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করা যাবে আজও। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থাকলেও পরে তা একদিন বাড়িয়ে বুধবার পর্যন্ত করা হয়। এছাড়াও আজ প্রার্থীর আপত্তি গ্রহণ করা হবে, সেই সাথে আপত্তির নিষ্পত্তিও করা হবে। বৃহস্পতিবার প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরই মধ্যে মঙ্গলবার 9 জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশন জানায় বেলা 3:30 পর্যন্ত আবেদন প্রত্যাহার করা যাবে। এছাড়াও কোনো প্রার্থীর ব্যাপারে আপত্তি ও অভিযোগ থাকলে সেটি আজই জানাতে হবে কমিশনকে। এদিকে ডোপ টেস্টের ফলাফলও হাতে পেয়েছে নির্বাচন কমিশন। সবকিছু বিবেচনা করে বৃহস্পতিবার প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এদিকে মঙ্গলবার চাকসু নির্বাচন 3 দিন পিছিয়ে 15 অক্টোবর নির্ধারণ করা হয়। বেশ কয়েকটি দল ও প্যানেল নির্বাচন পেছানোয় সাধুবাদ ও জানালেও ছাত্র শিবির রাকসুর পর চাকসু নির্বাচন পেছানোকে সন্দেহের চোখে দেখছে। আর ছাত্রদল এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। 15 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা, ল্যাব ও ক্লাস সংকট নিরসন, পরিবহন ও আবাসন সমস্যার সমাধান, 24 ঘন্টা মেডিকেল সেন্টার সেবা চালু রাখার দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া টিউশন ফি, লেট পেমেন্ট ও ওয়েবার ফির নামে বিপুল অঙ্কের টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যা শিক্ষার্থীদের পক্ষে দেয়া সম্ভব নয়। তাই এসব ফি কমানোর দাবি জানান শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলছেন তারা। নির্বাচনী সীমানা পুনর্বহালের দাবিতে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। বেলা 12টার দিকে নির্বাচন কমিশন ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সহ স্থানীয়দের নেতৃত্বে এই বিক্ষোভ করেন তারা। এ সময় তারা বলেন, নতুন সীমানায় সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডকে রংপুর 3 আসন থেকে সরিয়ে রংপুর 1 আসনে সংযুক্ত করা হয়েছে। ফলে বিভিন্ন কাজে ভোগান্তিতে পড়তে হবে স্থানীয়দের। তাই দ্রুত সময়ে দাবি মেনে 9 নম্বর ওয়ার্ডকে 3 আসনে পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। যে আমাদের এই এলাকার জনগণ মনে করে যে অমুক আসনের সঙ্গে গেলে আমরা সবাই আমরা ইজি ভোট দিতে পারবো, আমরা সব সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করতে পারবো। গণশুনানি হওয়ার পরে এটা সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানকার নির্বাচন কর্মকর্তা, আঞ্চলিক যে নির্বাচন কর্মকর্তা, যারা এই সিদ্ধান্তটা নিয়েছে তারা একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। তারা এলাকায় কোনো গণশুনানি করে নাই। তারা এখানে এসি রুমে বসে কীভাবে সিদ্ধান্ত নেয়। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চান শিকারী সীমান্ত দিয়ে 19 বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির 59 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বুধবার ভোরে ওই 19 জন বাংলাদেশে প্রবেশ করলে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 10 জন পুরুষ, 6 জন নারী ও 3 শিশু রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয় তারা। এরপর বিভিন্ন মেয়াদে কারাগারে সাজাও খেটেছেন। গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। ভোরে সদর উপজেলার নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর 3:30টার দিকে নয়াপাড়া এলাকায় 7 থেকে 8 জন ডাকাতির প্রস্তুতি নেয়। এই সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দেয়। অন্যরা পালিয়ে গেলেও দুজনকে আটক করে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির সময় ৩ বছরের শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় গত 15 সেপ্টেম্বর উপজেলার কায়ামারি গ্রামে এই ঘটনা ঘটে। একই এলাকায় লাবু তারিখ ও সুবেলের নেতৃত্বে 7-8 জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করে। পরে 3 বছরের শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগী নারীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় তারা। পরে গৃহবধূকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর 1 সপ্তাহ পর থানায় 2টি মামলা দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়। সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে 3 দিনের মতো বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। সকাল 11টা থেকে নগরের শামীমাবাদ থেকে শুরু হয় অভিযান। এ সময় অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। শামীমাবাদ থেকে শুরু করে নগরের 60টি পয়েন্টে অভিযান পরিচালনা করে পুলিশ ও র্যাব। বিচ্ছিন্ন করা হয় অবৈধ অটো রিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ। পরে জব্দ করা হয় বৈদ্যুতিক মিটার ও তার। ঢাকাকে বাসযোগ্য করতে আগামী নভেম্বরের মধ্যে ভবন নির্মাণ বিধিমালা চূড়ান্ত করতে রাজউককে নির্দেশ দিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাঙ্ক ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বিষয়ক অংশীজন সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় নগরীর বর্জ্য ও পয় নিষ্কাশন ব্যবস্থা বদলাতে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বুড়িগঙ্গা সহ ঢাকার আশেপাশের খাল ও নদী রক্ষা কঠিন হলেও তা সম্ভব করে তুলতে কাজ চলছে। টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে পরিবেশ রক্ষায় সরকারের সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করারও তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। Back to the point যে আমাদের আসলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যে আইনটা পরিবর্তিত হচ্ছে, এটা 1953 সালের একটা আইন ছিল। এটা অবভিয়াসলি 2025 সালে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মধ্যে থাকা একটা রাজধানীর জন্য একেবারেই রিডান্ডেন্ট হয়ে গেছে। আর যখন এই আইনটা হয়েছিল তখন ঢাকার লোক বসতি কত, এখন ঢাকার লোক বসতি কত, সবকিছু বিবেচনায় এর কিছু কিছু বিধান এখনো কার্যকর থাকলেও বেশিরভাগ বিধানই আসলে অকার্যকর হয়ে গেছে। কিন্তু এই আইনটাতে রাজধানীর জন্য তার দর্শনটা কি, তার এবং আমাদের সকলের দর্শনটা কি, এইটাকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং আমি নিশ্চিত যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অন্য সকলের মতামত নিয়ে সেটাকে প্রতিফলন করবেন এবং এই আইনটা আমরা আশা করি আমাদের সময়ই হয়ে যাবে। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তা লঙ্ঘন ঠেকাতে সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে নির্বাচন ভবনে প্রবাসী ভোট নিয়ে লন্ডনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাথে ইসির কর্মকর্তাদের অনলাইন মতবিনিময় সভা হয়। এ সময় ইসি সানাউল্লাহ জানান, প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি নভেম্বরের 3য় সপ্তাহে উদ্বোধন করা হবে। আরও বলেন, বিভিন্ন দেশে পোস্টাল ব্যালটের ভোটের হার কম, তাই এ বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়া জরুরি। বলেন, ভোটের পূর্বে শেষ সময়ে আদালত কর্তৃক কোনো আসনের প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে সেই আসনের সব প্রবাসী ভোট বাতিল হবে বলেও জানান তিনি। ইন্ডিভিজুয়াল ভোটাররা যেন এই গোপনীয়তাটা রক্ষা করেন এবং সময় মতন ভোটটা দেন। কেউ যেন তার ভোটে তাকে ইনফ্লুয়েন্স করতে না পারে, তার ভোটটা তিনি কাকে দিয়েছেন এটা যেন ডাইভার্জ না হয় এবং এটা তার ডিক্লারেশনের মধ্যেও থাকবে, তিনিও একটা আন্ডারটেকিং দিবেন ইন্ডিভিজুয়াল ভোটার। তবে আমি মনে করি এখানে সচেতনতা সৃষ্টির একটা জায়গা আছে। আর দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে চূড়ান্ত প্রার্থী তালিকা নিশ্চিত হওয়ার পরে কিন্তু আমাদের ভোট শুরু হয়ে যাবে, কিন্তু যদি কোনো আসনে শেষ মুহূর্তে আদালতের আদেশে প্রার্থী তালিকা পরিবর্তন হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই আসনে বিদেশ থেকে সংগৃহীত সকল ভোট বাদ পড়ে যাবে। এই একটা চ্যালেঞ্জ আমাদের আছে।
আগামী ফেব্রুয়ারিতে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের আশা করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। তারা আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনের অগ্রযাত্রায় সামিল হয়ে সহায়তা করবেন তারা। বরিশালে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে মত বিনিময়ের পর একথা জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। দুপুরে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে বেলা 12:30টায় মতবিনিময় সভায় অংশ নেন সুইডেন, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, UNDPর আবাসিক প্রতিনিধি ও ব্রিটিশ হাই কমিশনার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং এর চ্যালেঞ্জ সম্পর্কে বাংলাদেশের নির্বাচন কমিশনের সাথে মত বিনিময় করেন তারা। সভা শেষে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন রাষ্ট্রদূতরা। টঙ্গীতে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিস ফাইটার শামীম আহমেদের দাফন সম্পন্ন হয়েছে তার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়। সকালে 10:30টায় কেন্দুয়ার পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে গার্ড অফ অনার এর মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানায় ফায়ার সার্ভিস সহ স্থানীয় প্রশাসন। সোমবার গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ শামীম আহমেদ মঙ্গলবার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে শামীম আহমেদের মৃত্যুতে গ্রামের বাড়ি নেত্রকোনায় চলছে শোকের মাতম। পরিবারের একজন নির্ভরশীল ব্যক্তিকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বৃদ্ধা মা, বোন ও বড় ভাইয়েরা। আমাদের মাইকের জন্য সমস্যা হয়েছে। আমাদের গ্রামের আগামী 2 বছরে দেশের 1 লাখ নিম্ন আয়ের মানুষের ছানি অপারেশন করার উদ্যোগ নিয়েছে PKSF ও অরবিস ইন্টারন্যাশনাল। দেশের 30 বছরের বেশি বয়সী প্রায় 5.5 লাখ মানুষ বর্তমানে দৃষ্টিহীন, যাদের প্রায় 70% ছানিজনিত কারণে চোখে দেখতে পান না। বাংলাদেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণের লক্ষ্যে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে PKSF ভবনে ছানি অপারেশনের প্রকল্পের উদ্বোধন করা হয়। এর আওতায় 5000 আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে 10 লাখ রোগীর স্ক্রিনিং করা হবে। চক্ষু হাসপাতালের মাধ্যমে 1200-র বেশি স্বাস্থ্যকর্মীকে চক্ষু সেবার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের 50টি জেলায় সরকার পরিচালিত 200টি কমিউনিটি আই সেন্টার এবং বেসরকারি হাসপাতাল পরিচালিত 100টির বেশি ভিশন সেন্টার প্রাথমিক রেফারেল ও ফলো আপ পয়েন্ট হিসেবে কাজ করবে। এছাড়া 25টি বেসরকারি হাসপাতাল প্রান্তিক জনগোষ্ঠীর রোগীদের সার্জারি সেবা প্রদান করবে। রংপুরের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে অপহরণ করে নির্যাতন মামলার আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকরা। এ সময় 3 দিনের আলটিমেটাম দিয়ে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা। এ সময় আসামিকে গ্রেফতার করা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গত রবিবার এক সংবাদ প্রচারের জেরে জেলার জ্যেষ্ঠ প্রতিবেদক লিয়াকত আলী বাদলকে তুলে নেয় কয়েকজন। নির্যাতন করে তাকে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার রুমে ভুল স্বীকার করতে বলা হয়। খবর পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেন সাংবাদিকরা। পরে বিক্ষোভ কর্মসূচিতে হামলা করেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে 14 জনের নামে মামলা করেন। এ ঘটনায় 2 জনকে আটক করে পুলিশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ব্যস্ততম সড়কে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। থাই গণমাধ্যম ব্যাংকক পোস্টে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকালে দেশটির ভাজিরা হাসপাতালের সামনের সামসেন রোডের একটি অংশ হঠাৎ করেই ধসে পড়ে। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সড়ক ধসে পড়ার সেই ভিডিও। প্রায় 50 মিটার গভীর একটি গর্ত তৈরি হয় সেখানে। নিরাপত্তার কারণে ভাজিরা ও সাংঘি চৌরাস্তার মধ্যে বন্ধ রয়েছে যান চলাচল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। ক্ষতিগ্রস্ত রাস্তাটি নির্মাণে কমপক্ষে 1 বছর সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ প্রায় 30 জন। ভূমিধস ও পানির তোড়ে ভেঙে গেছে সড়ক, মহাসড়ক ও সেতু। ব্যাপক বন্যার কবলে পড়েছে তাইওয়ানের বৃহত্তম অঞ্চল হুলিয়ান।
এদিকে চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সুপার টাইফুন রাগাসা বুধবার সকালে আঘাত হেনেছে হংকংয়ের উপকূলে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 200 কিলোমিটার। ঝড় ও মুষলধারে বৃষ্টিতে স্থবির হয়ে আছে হংকংয়ের জনজীবন। বাতিল করা হয়েছে 7 শতাধিক ফ্লাইট। মঙ্গলবার গভীর রাতে হংকংয়ের উপকূলের সর্বোচ্চ 10 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। ইকুয়েডরে জ্বালানি তেলের উপর সরকারি ভর্তুকি কমানো ও এর দাম বাড়ার প্রতিবাদে হওয়া বিক্ষোভে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের দমনে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। মঙ্গলবার ইকুয়েডরের রাজধানী কিটোতে বিক্ষোভের নামে ইন্ডিজিনিয়াস ন্যাশনালিটিস কনফেডারেশন অফ ইকুয়েডর নামে একটি সংগঠন রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করে তারা। এক পর্যায়ে মারমুখী অবস্থানে যায় পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্ট ড্যানিয়েল নোভোয়া নির্বাচনের সময় জ্বালানির দাম না বাড়ানোর ঘোষণা দিলেও তা মানেননি। সম্প্রতি ডিজেলের উপর ধার্য করা 1.1 বিলিয়ন মার্কিন ডলারের ভর্তুকি তুলে নিয়েছে সরকার। এতে বেড়েছে গ্যালন প্রতি জ্বালানি তেলের দাম। এদিকে আন্দোলনের পেছনে ভেনেজুয়েলার একটি মাদক গ্যাংয়ের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ তুলেছেন দেশটির প্রেসিডেন্ট। ইকুয়েডরের বন্দর নগরী মাচালায় একটি কারাগারের ভেতরে সংঘর্ষে মারা গেছে অন্তত 14 জন, আহত হয়েছে বেশ কয়েকজন, পালিয়ে গেছে বহু বন্দী। স্থানীয় পুলিশ জানিয়েছে কারাগারের ভেতরে লস লোভোস এবং সাউভক্স নামে 2 গ্যাংয়ের সদস্যদের সংঘর্ষে রূপ নেয় সহিংসতায়। এরপরেই তারা সংঘর্ষে জড়ায় কারা কর্তৃপক্ষের সঙ্গে। এতে একজন কারারক্ষী সহ আরও 1 পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখন পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কারাগারের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিপুল আইনশৃঙ্খলা বাহিনী। ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে প্রাণ হারিয়েছে 50 জন। গাজার মূল শহর থেকে বাসিন্দাদের উৎখাত করতে আকাশ ও স্থলভাগে চলছে ইসরায়েলের অভিযান। ভয় দেখিয়ে হামলা করে লক্ষাধিক ফিলিস্তিনিকে ঘর ছাড়া করায় এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে গাজার পথে যাত্রা করা ত্রাণবাহী জাহাজের বহর ফ্লোটিলার খুব কাছে বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি জ্যামারের সাহায্যে তাদের সঙ্গে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তারা। ফিলিস্তিনের গাজার ক্ষুধার্ত মানুষের কাছে জরুরি মানবিক ত্রাণ পৌঁছে দিতে শুরু হয়েছে ফ্লোটিলার এই যাত্রা শুরুতে যেখানে ছিল 40টির বেশি দেশের অন্তত 50টি জাহাজ। এই মিশনে আছেন মানবাধিকার কর্মী, চিকিৎসক, শিল্পী, ধর্মীয় নেতা, আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষ। আরও আছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও উত্তেজনা তৈরি হয়েছে বিশ্ব রাজনীতিতে। জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানান, কোনো ধরনের চাপের মুখে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে না তেহরান। তবে পরিস্থিতির চূড়ান্ত সমঝোতার চেষ্টা চলছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর একটি দল এরই মধ্যে ইরানের পারমাণবিক অস্ত্র মজুদ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রথমবারের মতো ডক্টর অ্যানা ব্রিমেন নামে একজন নারীকে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে। বুধবার নিউজিল্যান্ডের অর্থমন্ত্রী নিকোলা উইলিস তার নামে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে উইলিস জানান, ব্যাংকিং খাতে পর্যাপ্ত সাংগঠনিক ও প্রযুক্তিগত দক্ষতা রয়েছে অ্যানা ব্রিমেনের। এ কারণে সম্ভাব্য 300 প্রার্থীর মধ্য থেকে তাকে বেছে নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। 49 বছর বয়সী ব্রিমেন একজন সুইডিশ নাগরিক। বর্তমানে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক রিক্স ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করছেন তিনি। আগামী ডিসেম্বরে রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব নেবেন অ্যানা ব্রিমেন। এদিকে নতুন বই প্রকাশ করে ভক্তদের মনে ব্যাপক সাড়া ফেলেছেন মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট ও 2024-এর প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট দলের প্রার্থী কামালা হ্যারিস।
107 ডেজ নামে নতুন বইয়ে 2024 নিজের নির্বাচনকালীন ক্যাম্পেইনের স্মৃতি তুলে ধরেছেন হ্যারিস। এ কারণে বইটি নিয়ে আলাদা আগ্রহ কাজ করছে তার ভক্তদের মনে। অনেকে ভিড় জমাচ্ছেন তার বই সংগ্রহে। এদিকে নতুন বইয়ের প্রচারের লক্ষ্যে 15টি শহর সফর করবেন কমলা হ্যারিস, যা শুরু হবে আগামী 24 সেপ্টেম্বর থেকে। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।